বাপ্পা দালাল বেগমপুর হুগলি থেকে লিখেছেন চিঠি। প্রিয় প্রাত্যহিকী, তখন আমরা সপ্তম শ্রেণী। পড়াশোনায় রতন মোটেই ভালো ছিল না। বছরের পর বছর পাশ না করে একই ক্লাসে থাকত। একদিন দিদিমণি ক্লাসে রচনা মুখস্থ বলতে বলে রতন কিছুই পারল না। কান ধরে দাঁড়িয়ে রইল পুরো ক্লাস। এতে রতনের কিছু এসে গেল না। দিদিমণি ক্লাস থেকে বার হতেই মাঠে ঘুরে বেড়ানো একটা ষাঁড়ের পিঠে তড়াক করে উঠে ঘোড়ার জকির মতো লেজটাকে পাকিয়ে ছুটতে লাগল। হেডমাস্টার মশাইয়ের কানে খবরটা যেতেই লাঞ্ছনা, বেত্রাঘাত। সাথী দিদিমণি মাঠে পিটি করাচ্ছেন। রতন লাইন থেকে বেরিয়ে খপ করে একটা সাপের ল্যাজ ধরে পাই পাই করে ঘোরাতে লাগলো। হঠাৎ হাত ফসকে ঘুরন্ত সাপটা পড়ত পর হেডমাস্টার মশাইয়ের পায়ের কাছে। মাস্টারমশাই ওরে বাপরে বলে দূরে সরে গেলেন। পরক্ষণেই রক্তচক্ষু নিয়ে রতনের কান ধরে হির হির করে টানতে টানতে অফিস ঘরে নিয়ে গিয়ে চলল প্রহার। রতন গাড়ি টানা গরুর মতো সেই মার হজম করল। তারপর দুদিন স্কুলে এলো না। পরবর্তী সময় রতন যা কাণ্ড করল তা আমাদের কল্পনার বাইরে। তখনকার দিনে স্কুলের চারদিকে তো বাউন্ডারি ছিল না, আর শিক্ষক মহাশয়দেরও তত তদারকি ছিল না। একদিন স্কুলের টিফিনের সময় পঞ্চম শ্রেণীর একটি ছেলে খেলতে খেলতে পুকুরে পড়ে গিয়ে তলিয়ে যাচ্ছিল। রতন কোথা থেকে এসে পুকুরে ঝাঁপ দিয়ে ছেলেটিকে সেদিন নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালো। হেডমাস্টার মশাই রতনকে সেদিন তিরস্কার বা বেত্রাঘাতের বদলে বুকে টেনে নিয়েছিলেন। পরবর্তী জীবনে আমরা অনেকে পয়সা খরচ করে ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি। রতন হয়নি। সে হয়েছে নিজের বাগানের মালি। রতন ঠিক ফুলের মতো। তার গর্ভে ভরা থাকে হলুদ পরাগ, আর সেই পরাগ জন্ম দেয় প্রেম, ভালোবাসা, মনুষ্যত্ব, যা সবার মধ্যে আজ বড়ই অভাব। বাপ্পা দালাল বেগমপুর হুগলি থেকে চিঠিটা লিখলেন। বাপ্পা বাবু, জীবনের এই যে সুন্দর পাশ ফেলের অঙ্কের হিসেবটা এত সহজ করে গল্পচ্ছলে বাস্তব জীবন থেকে নিয়ে বুঝিয়ে দিলেন। অহ, ধন্য। আমিনা সুলতানা শ্রেষ্ঠা সাগরদিঘি, মুর্শিদাবাদ থেকে লিখেছেন চিঠি। চেতনার স্বচ্ছ স্ফুলিঙ্গ প্রাত্যহিকী। মানুষের জীবনটা চালিত হয় দুভাবে। এক, তার চেতনার জীবন। দুই, তার পুঁথিগত শিক্ষার জীবন। পুঁথিগত জীবন থেকে মানুষ যদি রসদ খুঁজে তার চেতনার জীবনকে উদ্বুদ্ধ করতে পারে, তবেই সে সার্থক। পুঁথিগত জীবনের দুটি শব্দ, পাশ ফেল, যা আমাদের সমাজে মানুষটির গুরুত্ব কতটা তা ঠিক করে দেয়। বর্তমানে মানুষের চেতনার জীবন ক্রমশ অস্পষ্ট, বরং তাদের পুঁথিগত শিক্ষাও হয়েছে পরীক্ষার নম্বরের গণ্ডিতে সীমাবদ্ধ। তাৎক্ষণিক বিচারে একটা পরীক্ষার ভিত্তিতে বিচার করা হয় পাস অথবা ফেল। এর গুরুত্বই শিক্ষা জগতের মাপকাঠি। কিন্তু জীবনের বিচারে তা কেবল নির্দিষ্ট করে ঠিক সেই মুহূর্তে সে কোন স্থানে, কিন্তু সেটা জীবনযাত্রা পথের প্রকৃত ফলাফল তো হতে পারে না। এমনই এক ছেলে, মধ্যবিত্ত, মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত। সকলের মতে মাত্র 17 বছর বয়সে জীবন খাতায় ফেল করল। কিন্তু সে তো জানে, সে ভোরের সূর্যোদয় দেখেছে, শুঁয়োপোকার প্রজাপতিতে রূপান্তর দেখেছে, রাখালিয়া বাঁশির মেঠো সুর শুনেছে, একটা মা ঘুঘুর বাচ্চা পালন দেখেছে, আর হয়েছে কাঠবিড়ালির বন্ধু। শত যন্ত্রণা অতিক্রম করে সে মন খুলে জীবনকে উপভোগ করেছে। রবীন্দ্রনাথ পড়ে সে নিজেই যেন শিশু ভোলানাথ হয়েছে, ছুটির ফটিক হয়েছে, ডাকঘরের অমল হয়ে উঠেছে। সে একাত্ম হয়েছে,
জীবনানন্দের বনলতা সেনের সঙ্গে, সে পেয়েছে নজরুলের ইরানি বালিকাকে। আচ্ছা, তবুও কি সে জীবনের পরীক্ষায় ফেল? সে তো বারবার পাশ করেছে প্রকৃতির পাঠশালায়। অনেক শিক্ষিত সফল মানুষ ৬৭ বছরেও যা অনুভব করতে পারে না, মাত্র ১৭ বছর বয়সেই সে যে সেই পরীক্ষায় উত্তীর্ণ। তোমরাই বলো প্রাত্যহিকী, সে পাস না ফেল? আমিনা সুলতানা শ্রেষ্ঠা সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে চিঠি লিখেছেন। এই যে জীবনের একটা ছোট্ট ঘটনা উল্লেখ করলেন, এই মুহূর্তে লক্ষ কোটি শ্রোতার মনে অনুরণন তুললেন। সত্যিই তো, আমরা জটিল পৃথিবীকে যেভাবে উপভোগ করছি, প্রতি মুহূর্তে দূষণ ঘটাচ্ছি নিজেদের ভালো লাগার জন্য, নিজেরা ভালো থাকবো বলে প্রকৃতির দিকে ফিরে তাকাচ্ছি কই? কিন্তু ওই মাটির বুকে হেঁটে চলা যে মানুষগুলো প্রতিদিন কালঘাম ছুটিয়ে পরিশ্রম করছেন, তাদের জীবনে হয়তো ওই সিকি পয়সার চকচকানি নেই, কিন্তু তাদের জীবনে আরো অনেক সম্পদ আছে। তারা সেই গুণেই সবাই পাশ, না পাশ নয়, প্রথম হয়েছেন তারা। গৌতম চট্টোপাধ্যায় হাতিয়ারা, কলকাতা থেকে লিখেছেন চিঠি। ভাই প্রাত্যহিকী, তুমি চাও বা না চাও, পাশ ফেল কথাটা শুনলেই স্কুল কলেজের পরীক্ষার যুদ্ধের কথাটাই মনে পড়ে যায়। পশ্চিম ভারতের এক শহরে আছে সেই যুদ্ধের সৈনিকদের বিখ্যাত ট্রেনিং ক্যাম্প। গত বছর সেই ক্যাম্পে আত্মহননের সংখ্যা ছিল ২৯। উদ্বন্ধনে যাতে কেউ নিস্তার পেতে না পারে, সেই লক্ষ্যে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের ঘর থেকে সিলিং ফ্যান খুলে নেওয়া হয়েছে। তবু দু একজন পালাচ্ছে, বাড়ি না ফিরে চলে যাচ্ছে অন্য কোথাও, অন্য কোনোখানে। গত মাসে তেলেঙ্গানার ইন্টারমিডিয়েট বোর্ডের পরীক্ষার ফল বেরোবার কয়েকদিনের মধ্যেই ২ কিশোরী ও ৫ কিশোরের আত্মহননের খবর পেয়েছিলাম সংবাদপত্রে। এই যুদ্ধ নতুন কিছু নয়। রবীন্দ্রনাথ কতদিন আগে তোতা কাহিনীতে লিখেছেন, শিক্ষার একেবারে হদ্দমদ্দ। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের রচনাতেও এই যুদ্ধের কথা আছে, আত্মহত্যার উল্লেখ আছে। ফেল করা শিক্ষার্থীদের মানিক বন্দ্যোপাধ্যায়ের পাশ ফেল গল্পের ফেল করা ছেলের বাবার মতোই বলতে ইচ্ছে করে, ফেল করেছিস, বেশ করেছিস। বৃহত্তর ক্ষেত্রে এক বা একাধিক ব্যক্তির সাফল্য ব্যর্থতার ভিন্ন গল্প শোনানোই যায়, কিন্তু আমি সমগ্র মানবজাতির পাশ ফেল সম্পর্কে আজ একটা প্রশ্ন তুলতে চাই। একের পর এক পরীক্ষায় পাশ করে মানবজাতি আজ আকাশ ছাড়িয়ে মহাকাশে পাড়ি দিচ্ছে ভিন গ্রহের হাল হকিকতের সন্ধানে, অথচ অগণিত মানুষ মনুষ্যতর জীবনযাপনে বাধ্য। সে কথা থাক, যুদ্ধ, জাতিদাঙ্গা, অতিমারি, না এগুলোর কথাও থাক, কিন্তু স্বয়ং প্রকৃতির এই যে অপ্রকৃতিস্থ আচরণ, এও কি মানবজাতির তথাকথিত অনন্য সাফল্যের পরিণাম নয়? সবিনয় বলি, পাশফেল সম্পর্কিত প্রচলিত ধারণাটাকেই আজ প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবার সময় এসেছে। ভালোবাসা যেন গৌতম চট্টোপাধ্যায়, হাতিয়ারা, কলকাতা। গৌতম বাবু, এই যে মূল্যবোধের ঘা দিয়ে একটা কঠিন কষাঘাতময় প্রশ্ন তুলে দিলেন। আমার এই চিঠিগুলো পড়তে পড়তে মনে হচ্ছিল যে আমরা সবাই তো সচেতন, তবু কেন শুধু কাউকে বিজয়ী বলে ঘোষণা করি আর বাকিদের বলি পরাজিত? বলুন না, একজন পারলে তো সবার পারা উচিত, তাই না?
মীনাক্ষী দাস, বি গার্ডেন, হাওড়া, সূচক ৭11-০৩ থেকে চিঠি লিখেছেন। ভোরের সাথে প্রাত্যহিকী। স্বরবর্ণের গণ্ডি ছাড়িয়ে ব্যঞ্জনবর্ণের বেড়াজালে আবদ্ধ হল পাশফেলের মাপকাঠি। জীবনের রঙ্গমঞ্চে পাশফেলের আছে নানান দৃষ্টিকোণের ভিন্ন বিচরণ। পাশ ফেল বলতে স্কুল কলেজের বাৎসরিক পরীক্ষাকেই বোঝায়, যে পরীক্ষা হয় নির্দিষ্ট পাঠ্যপুস্তকের মাধ্যমে নির্ধারিত সময়। জীবনে চলার পথে প্রতিদিন প্রতিনিয়ত পরীক্ষা দিতে হয় পাশফেলের তোয়াক্কা না করেই। দিনযাপনের দিনলিপির পাঠ্যপুস্তক থাকে সম্পূর্ণ ফাঁকা। নিজের লেখায় নিজেকে নিরন্তর প্রতিষ্ঠা করার প্রয়াস। পুঁথিগত বিদ্যা দিয়ে জীবন তো চলে না। ফার্স্ট হওয়া ছেলেটা সৎ থেকে জীবনের পরীক্ষায় টেনে টুনে পাশ করল, আর কোনো মতে পাশ করা ছেলেটা হলো প্রতিষ্ঠিত। পাশ ফেল বিপরীতধর্মী শব্দ, একে অন্যের পরিপূরক ছায়াসঙ্গী। ফেল আছে বলেই পাশ সম্মানিত, সমাদৃত। কেউ বহুমুখী প্রতিভার অধিকারী হয় না, তবে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে দক্ষতা সবার মধ্যে বিদ্যমান। সাঁতার, ব্যায়াম, আঁকা, ক্যারাটে, যোগা, নাচ, গান, বিভিন্ন বিষয়ে নিজেদের আকাঙ্ক্ষিত অপূর্ণ আক্ষেপগুলোকে সন্তানদের ওপর চাপিয়ে দেয়। সব বিষয়ে ফার্স্ট হয়ে 10-এর 1জন হতে হবে। এইচএসে অনুত্তীর্ণ ছাত্রটি পাশ ফেলে চক্র বয়ে হারিয়ে গেল চিরতরে। পাগলা স্যার নামে খ্যাত অঙ্কের টিচার বিনয়বাবু ছিলেন অতি সজ্জন পণ্ডিত মানুষ। সরস্বতীর দয়াদাক্ষিণ্যে নেই কোনো খামতি। সরস্বতী আর লক্ষ্মী বোধ করি একসঙ্গে বিরাজ করেন না, তাই অভাব ছিল নিত্যসঙ্গী। বিনা পারিশ্রমিকে কোনো না কোনো ছাত্রকে সারা দিন পড়াতেন। ছিল না খাওয়া দাওয়া চিন্তা, না ছিল সময়ের জ্ঞান। স্বার্থান্বেষী কিছু স্যারের চক্রান্তে ছাড়তে বাধ্য হলেন শিক্ষকতা। নিজের মনেই একা একা বসে শুধুই অঙ্ক করেন। ওনার স্মৃতি ভাণ্ডারে শুধু অঙ্কটুকুই রয়ে গেছে। উচ্চশিক্ষিত জ্ঞানী মানুষটি জীবনের পরীক্ষায় ডাহা ফেল। ভাগ্যের নির্মম পরিহাস। মীনাক্ষী দাস, বি গার্ডেন, হাওড়া থেকে চিঠি লিখেছেন। হ্যাঁ, এমনতর বাস্তব জীবনে ডাহা ফেলরাই জীবনে রত্নস্বরূপ, নক্ষত্র স্বরূপ পাশ করে বসে আছেন আমাদের অনেকের মনের মণিকোঠায়। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা পরিণত জীবনে গিয়ে সেই বোধটা পাচ্ছি। নবীন প্রজন্ম কি আস্থা রাখে এই বোধের ওপর? আশিস কুমার রানা, ধর্মা, মেদিনীপুর শহর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। প্রতিদিন জীবনযাপনের পথে আসে নানা সমস্যার প্রতিস্পর্ধা, সমাধানের ভিন্ন দৃষ্টিকোণে সফলতার উপহার, সফলতার শংসাপত্র, না হলে বিফলতার নিকষ কালো মন খারাপের একাকিত্ব। পাশ না ফেল, আসলে ব্যক্তি বিশেষে পাশ ফেল হলো সম্পূর্ণ আপেক্ষিক ব্যাপার। ফেলের হাত ধরেই আসে পাশের আনন্দ, আর পাশের পথ ধরে আসে আত্মতুষ্টির বিচলিত বিভ্রান্তি। একই মুদ্রার দুপিঠ। যাদের ফেল বলে চিহ্নিত করা হয় তারা হয়তো জীবনের অন্য অনেক কঠিন পরীক্ষায় পাশ দিয়েছে অনেকবার। প্রতি সকালে জীবনে আসে 4 পাতার সমস্যার জটিল প্রশ্নপত্র। পরিকল্পনার নকশায় কর্মফল ঠিক করে পাশ ফেলের চুলচেরা হিসেব। এই তো গত শিক্ষাবর্ষে বাৎসরিক পরীক্ষার ফল প্রকাশের দিন রোগা অপুষ্ট ছেলেটাকে পড়াশোনার বিচারে অকৃতকার্য করল প্রধান শিক্ষক। কিন্তু সে বড় সংসারের লড়াকু সৈনিক। প্রতি পদক্ষেপে জীবনের যুদ্ধে প্রয়োগ করে অভিজ্ঞতার কৌশল। অভিযোজিত হয়ে বেঁচে থাকার লড়াই করে, অস্তিত্ব রক্ষা করে টিকে থাকে। এক মুখ খোলা আকাশের শেষ হাসিয়ে হাসে কিন্তু ওরাই জয়ের বিজন কেতন উড়িয়ে পাশ করে। আকাশের নীলে, নদীর তরঙ্গে, বাতাসের ব্যস্ততায় সুখ অনুভব করে। পাশফেলের হিসাব, নম্বরের সংখ্যারা থাকে ওই শ্রেণীকক্ষের গোপনে। ও সবদের মনে দাগ কাটে না। কৌশলে মাছ ধরে,
সংসারে সাহায্য করে, ভরা আষাঢ়ে সাঁতরে পার করে প্রতিকূল স্রোত, বাবুদের বাড়ির গরু চারায়। জানো বন্ধু, শৈশব কৈশোর যৌবন পেরিয়ে আজ মাঝ বয়সে কত পরীক্ষার মুখোমুখি, কতবার ফেল ফেল ফেল, পাশ করার মতো সহযোগিতা আর সদিচ্ছার অনুশীলন পেলাম কোথায়? দারিদ্র্যের ক্ষুধার্ত মগজে কেবলই অবহেলা, অসম্মানের কম নম্বরের ফেল মার্কা জীবন। কিন্তু অবশেষে একদিন কৃতকার্যতার রিপোর্ট কার্ড পেলাম। সততার, সরলতার অনাবিল আনন্দ, তৃপ্তি। এটা আপেক্ষিক নয়, খাঁটি। তাই পাশের ফাঁসের থেকে ফেল করেই সততার লড়াইটা জারি রাখতে চাই। বোধহয় আমার আর অন্যভাবে পাশ করা হলো না। আশিস কুমার রানা ধর্মা, মেদিনীপুর শহর, পশ্চিম মেদিনীপুর থেকে চিঠি লিখেছেন। স্যার, যে রিপোর্ট কার্ডের গল্পটা আপনি বললেন সেটা তো 100% সত্যি কথা। জানি, কিন্তু মানি কি? ভেবে দেখা যাক।